হ্যালো ফ্রেন্ডস, আবার আপনাদের সামনে আশিস যুগল প্রেম গল্পটির 40 নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। এই পর্বটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর পরের পর্বগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। চলুন পর্বটি শুরু করা যাক। এই মুহূর্তে সৌরভের মুখটা দেখার তীব্র ইচ্ছে জাগতে লাগলো, জানতে ইচ্ছে করতে লাগলো সৌরভের তৃপ্ত মনের সত্য সেই কথাগুলো। সৌরভ কি সত্যিই কষ্ট পাচ্ছে না? একটুও না। সুব্রতাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আবারও প্রশ্ন করলো সৌরভ, কিছু বলবি? হুম, তাহলে বল, রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন? সুব্রতা মাথা তুলে ভাইয়ের দিকে তাকালো। অন্ধকারে সৌরভের মুখের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। শুকনো ঢোক গেলে নিয়ে উসখুস করতে লাগলো সুব্রতা। বড় ভাইকে হুট করে এমন একটা প্রশ্ন কি করে করবে বুঝে উঠতে পারছে না সে। সুব্রতা আবারও প্রশ্ন কি করে করবে বুঝে উঠতে পারছে না। সুব্রতা আবারও চুপ হয়ে যাওয়ায় রুর গলায় ধমকে উঠল সৌরভ, আশ্চর্য! কিছু বলার হলে বল, নয়তো নিচে যা। আমার সামনে এভাবে গাধার মতো দাঁড়িয়ে থাকবি না। সুব্রতা মুখ কাঁচামাচু করে বলল, তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে ভাইয়া। কিছুক্ষণ চুপ থেকে স্বাভাবিক গলায় উত্তর দিল সৌরভ, তাই নাকি? ভালো তো। সৌরভের এমন কথায় বেশ ধাক্কা খেল সুব্রতা। নিজেকে সামনে নিয়ে বলল, কাল পরশু ওর গায়ে হলুদ ভাইয়া। ও আচ্ছা, তো বান্ধবীর সাথে সাথে তোর বিয়ের পিড়িতে বসতে ইচ্ছে করছে নাকি? আম্মুকে বলবো? এমন একটা পরিস্থিতিতে সৌরভের শুকনো রসিকতা অত্যন্ত তেতুকে ঠেকল সুব্রতা। বিরক্তি নিয়ে বলল, তুই কিছুই করবি না? কথাটা শুনে তোর একটু খারাপ লাগছে না? সৌরভ এবার সৌরভ অবাক হওয়ার চেষ্টা করে বলল, মানে? তোর বান্ধবীর বিয়ে হবে, সেখানে আমার ভালো লাগা খারাপ লাগার কথা কোথা থেকে আসছে? সুব্রতা মাথা নিচু করে বলে, তুই যে তনুকে পছন্দ করিস তা আমি জানি ভাইয়া। সৌরভ অবাক চোখে তাকালো। পরক্ষণেই রেলিংয়ে ঠেস দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। তুই কিছু করিস না কেন ভাইয়া? এভাবে তনুর বিয়ে হয়ে যেতে দিবি তুই? অনেক রাত হয়েছে সুবি, নিচে যা। সুব্রতা কোমল কণ্ঠে বলল, তনু কাঁদছে ভাইয়া, ও তোকে ভালোবাসে। সৌরভ এবার বোনের দিকে তাকালো। অন্ধকারেও চোখ দুটো জল জল করছে তার। সুব্রতার হঠাৎ করে মনে হলো সৌরভ কাঁদছে। সুব্রতার ভাবনাকে ঠেলে দিয়ে শান্ত গলায় জবাব দিল সৌরভ, আমিও বাসি, কিন্তু ভালোবাসা দিয়েই সব হয় না। মাঝে মাঝে পরিস্থিতির কাছে ভালোবাসাটা অসহায় হয়ে পড়ে, তখন আর বলা বা করার মতো কিছুই থাকে না। পরিস্থিতির কাছে অসহায় হয়ে পড়ে মানে কি? তোদের মাঝে বাজে কোনো সিচুয়েশন তো দেখতেই পাচ্ছি না আমি। তনুকে তুই ভালোবাসিস, তনু তোকে ভালোবাসে, তাহলে সমস্যাটা কোথায়? মা বাবাকে মা বাবা তনুকে মেনে নিবে না এমন কোনো ব্যাপারও তো নয়। তাহলে তনয়ের ফ্যামিলির আমাকে মেনে নেওয়াটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বই কি সুবি? সুব্রতা অবাক চোখেও তাকালো, বিষয় নিয়ে বলল, আশ্চর্য! তনুর ফ্যামিলি তোকে মেনে নিবে না কেন? আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কোনো অংশেই ওদের থেকে খারাপ নয়। আমরা রেসপেক্টিভ ফ্যামিলি থেকে বিলং করি, তাহলে সমস্যা কোথায়? বোনকে উত্তেজিত হতে দেখে হালকা হাসলো সৌরভ। ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, তোর ভাই যে বেকার সে কথা কি ভুলে গিয়েছিস সুবি? নাকি নিজের নিজের ভাই বলে সেই দোষটাকে ঢেকে রাখতে চাইছিস? বেকার তো কি হয়েছে? আজ বেকার বলে কি সারা জীবনই বেকার থাকবে নাকি? মাত্রই মাস্টার্স কমপ্লিট করলে, চাকরির জন্য কিছুটা তো সময় লাগবেই। আমাদের এত বড় বাসায় কি তনুর জায়গা হবে না? সে কি না খেতে পেয়ে মরে যাবে? বোনের বাচ্চামো কথাবার্তায় আবারও হাসল সৌরভ। ভারী নিঃশ্বাস ফেলে বলল, তা মরবে না, কিন্তু এই দোহাই দিয়ে কি কোনো বাবা তার মেয়ের দেয়? মধ্যবিত্ত ফ্যামিলির বাবা মায়েরা সরকারি চাকরিজীবী ছেলে খোঁজে, শুধুমাত্র মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে বলে। সেখানে ছেলে ভবিষ্যতে চাকরি পাবে এমন আশায় বুক বেঁধে কি মেয়ে দিবে বল? সুব্রতার মুখটা মুহূর্তেই চুপসে গেল। অধৈর্য হয়ে বলল, আগে আশা ছাড়ছিস কেন ভাইয়া? তনুর বাবা মার সাথে কথা বল, 1-2 বছরের সময় চা।
মেয়ের ভালোবাসার জন্য এটুকু সময় কি তারা দিতে পারবে না? শুভ্রব দীর্ঘশ্বাস ফেলে বলল, না পারবে না। তোর কি ধারণা ওদের সাথে কথা বলিনি আমি? অসংখ্যবার অনুরোধ করেছি ওনাদের, কিন্তু এটুকু বলে থামে শুভ্রব। কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থাকে। সুব্রতা কাতর চোখে ভাইয়ের মুখের দিকে তাকায়। বেশ কিছুক্ষণ পর নিজ থেকেই কথা বলা শুরু করে শুভ্রব। তনুর পরে আরও দুটো মেয়ে আছে ওদের। তনুর মেজ বোন তোমার বিয়ে ঠিক হয়ে আছে। শুধুমাত্র তনুর বিয়ের জন্যই আটকে আছে সব। তাছাড়া সরকারি চাকরিওয়ালা ছেলে হাতের কাছে পেয়ে আমার মতো বেকার ছেলের মুখ চেয়ে বসে থাকবে? রাজি নন তারা। 2 বছর পর যে চাকরি পাবই তারই বা কি গ্যারান্টি আছে? তাদের এত স্ট্রং যুক্তির মাঝে আমার তনের ভালোবাসাটা বড্ড যুক্তিহীন ছবি, বড্ড অপ্রয়োজনীয়। সুব্রতা অসহায় চোখে তাকিয়ে রইল। শুভ্রব আবারও বলল, আমার নিজেরও একটা বোন আছে। বোন যে ভাইয়ের জন্য কতটা তা আমি বুঝি। তুই যদি কখনো কোনো ছেলের হাত ধরে বেরিয়ে যাস, তাহলে আমার বাবা মা যে বেঁচে থেকেও মরে যাবে তাও আমি বুঝি। নিজের বাবা মাকে যে কষ্টের মধ্যে দেখতে পারবো না, অন্যের বাবা মাকে সেই কষ্টটাই কী করে দিব তুই বল? কি করে কেড়ে নিব তাদের মেয়েকে? সুব্রতা ভেজা কণ্ঠে বলল, আর কি কিছুই করার নেই ভাইয়া? শুভ্রব হঠাৎই ছাদের ফ্লোরে বসে পড়ল। সুব্রতাও ভাইয়ের সামনে হাঁটু করে বসলো। চোখ দিয়ে অনবরত জল পড়ছে তার। শুভ্রব রেলিংয়ে ঠেস দিয়ে বিষাদময় গলায় বলল, বাবা মা সন্তানের ভালো করতে গিয়ে সন্তানের আত্মাটাকে খুন করে ফেলে রে ছবি। আমাকে আর তনুকেও খুন করে ফেললো ওরা। বাঁচার একটা সুযোগও দিল না, একটুও না। মেয়েটা কাঁদছিল আর আমার করার মতো কিচ্ছু না। প্রিয় জিনিসগুলোর ক্ষেত্রে আল্লাহ আমাদের এতটা অসহায় করে দেন কেন বলতো? শুভ্রবের কথা শেষ হতেই ফুপিয়ে উঠল সুব্রতা। শুভ্রব চমকে তাকালো। সুব্রতাকে জোরে সোরে ধমক দেওয়া ইচ্ছে থাকলেও কিছু বলো না। কাউকে কিছু বলতে ইচ্ছে করছে না। কান্না পেলে কাঁদুক, যা ইচ্ছে করুক, কারোর স্বাধীনতায় বাধা দেওয়া উচিত নয়। কিন্তু এই মুহূর্তে সুব্রতার ফেস কান্নাও সহ্য হচ্ছে না তার। মেয়েটা অতিরিক্ত সিসকাঁদুনে। ছোটো থেকেই শুভ্রবের বদলে ভ্যাবা করে কেঁদে আসছে এই মেয়ে। দেখতে গিয়ে শুভ্রবের হাত পা কাটলেও কাঁদে এই মেয়ে, আর জ্বর হলেও কাঁদে, মা বকলেও কাঁদে। আর শুভ্রব নিঃস্ব হয়ে যাচ্ছে, তবুও মেয়েটা কাঁদছে। শুভ্রবের 4 বছর বয়স থেকে তার হয়ে ফেসে কেঁদেই বড় হয়েছে সুব্রতা। এত কান্নায় এত ভালোবাসা কোথায় রাখে মেয়েটা? সারাদিন ঝগড়াঝাটির পরও শুভ্রবের দুঃখে ভাগ বসাতে কত শত আয়োজন তার। আচ্ছা, বোনটাকে কি এবারে বুকে টেনে নিবে? জ্বলে যাওয়া বুকটা কি একটু হলেও প্রশান্তি আসবে? সুব্রতার ফুপানো কান্না শুনতে শুভ্রবের হঠাৎ করে মনে হলো, এই বোনটিকে ছাড়া তার চলবে না। কে অন্য কারো ঘরে পাঠিয়ে চোখের পাতায় ঘুম নামবে না, কিছুতেই না। সকাল 10টা, শরৎ এর সোনালি রোদ কার্পেট মোড়া ফ্লোরে ছোঁয়াছুঁয়ি খেলছে। কখনো জপটে পড়ছে, তা কখনো মলিন হয়ে মিলিয়ে যাচ্ছে। রোদের এই হঠাৎ মিলিয়ে যাওয়া খেলায় মগ্ন চিত্তে তাকিয়ে আছে 4 জোড়া চোখ। সবার চোখই এক আকাশ বিষণ্ণতা, এক আকাশ শূন্যতা। চিন্তামাখা মুখগুলো শুকিয়ে রক্তশূন্য। শুভ্র ভাইয়ার চুপ থাকাটা মেনে নিতে পারছি না আমি। কিছু একটা তো করা উচিত। দীর্ঘশ্বাস ঘেরা নিঃশব্দ কক্ষে অর্পণের বাক্য দুটো যেন শব্দ পতন ঘটল। 3 জোড়া চোখ বিমর্ষ ভঙ্গিতে তার মুখের দিকে তাকালো। সুব্রতা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাইয়ের হাতে কিছু থাকলে নিশ্চয় করতো, এভাবে ফেলে রাখতো না সব। অর্পণ তেজ দেখিয়ে বলল, ছাতা করতো, ছেলেরা এমনই হয়, ঠেকবাজ টাইপ। যখন ওই বিয়ের কথা ওঠে তখনই দৌড়ে পালায়। সত্যিকারের ভালোবাসাকে কি আর এভাবে হাল ছেড়ে দিতে পারতো? আমার তো মনে হচ্ছে সৌরভ ভাই জাস্ট টাইম পাস করেছে। ওনার মধ্যে তনুকে নিয়ে কোনো সিরিয়াসনেসই নেই। অর্পণের কথায় কপাল কুঁচকে তাকালো সুব্রতা। অবাধ্য রাগটা মাথায় কুটকুট করে কামড়াতে লাগলো। মুহূর্তেই অর্পণকে কিছু করা কথা শুনিয়ে দেওয়ার ইচ্ছে জাগলো। সুব্রতা কিছু বলার আগেই কাতর গলায় বলে উঠল, তনয়া প্লিজ ওকে নিয়ে এমন কোনো কথা বলবি না অর্পণ। শুধুমাত্র আমি জানি আমার জন্য কতটা
স্ট্রাগল করেছে, ও কতটা নিচু হয়েছে, অপমানিত হয়েছে বাবার। এটুকু বলেই ডুকরে কেঁদে উঠল তনয়া। অর্পণ বিরক্ত চোখে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। ল্যাপটপের উপর খানিকটা ঝুঁকে এসে বলল, একদম ফ্যাসফ্যাস করে কাঁদবি না। তোর এই কান্নাটা একদম সহ্য করা যাচ্ছে না। আমাদেরকে তো ফ্রেন্ডলি ভাবিস না তুই? এত কিছু হয়ে গেল তবুও একটাবার বলার প্রয়োজন মনে করলি না? কাল যদি আন্টি ফোন করে হলুদে আসার জন্য না বলতো তাহলে তো খুঁজেই পেতাম না। আর কি এমন করেছে তোর প্রেমিক পুরুষ? হ্যাঁ, কি করেছে? শুধুমাত্র একটা বছর ভিক্ষা চেয়েছিল ও, আমাকে নিজের করে পাওয়ার জন্য। বাবার পা দুটো পর্যন্ত খামচে ধরেছিল। নিজের আত্মসম্মান ত্যাগ করে কারো সামনে মাথা ঝুঁকানোটা যে কতটা কষ্টের তা আমি জানি না, কিন্তু আমার সামনে ও এতটা অপমানিত হবে তা আমি সহ্য করতে পারবো না। কি এমন মেয়ে হলাম আমি যার জন্য এতটা ছোট হতে হবে তাকে? নিজের আত্মসম্মানটাকে তুচ্ছ করতে হবে? বাবার পর তাকেই সবচেয়ে বেশি শ্রদ্ধা করে এসেছি আমি। বিশ্বাস কর, আমি আমি ওকে ছাড়া বাঁচতে পারবো, কিন্তু সেই মানুষটাকে কারো কাছে অপমানিত হতে দেখতে পারবো না, কিছুতেই না। তোদের কিছু করতে হবে না, শুধু লাস্টবারের মতো ওকে দেখার সুযোগ করে দে প্লিজ। শুধু একবার কাছ থেকে দেখবো ওকে, শুধু একবার। আবারও নিস্তব্ধ হয়ে পড়লো পুরো রুম। তনয়ের বলার শব্দগুলো দেয়ালে দেয়ালে ধাক্কা খেয়ে তীব্র আর্তনাদে মত্ত হলো। বান্ধবীদের চোখ থেকে গড়িয়ে পড়ল জল। সবার মনেই বাজতে লাগলো একই ধ্বনি। ভালোবাসা নামক অনুভূতিগুলো কেন এত অসহায়? আলোতে ঝলমল করছে বাড়ির চারপাশ। ভেতর ঘর থেকে ভেসে আসছে বাচ্চা মহিলাদের হইচই উচ্ছ্বাস। বাড়ির পেছনের বড় রাস্তাটার পাশে বিরাট এক জারুল গাছ। সেই গাছের ছায়াতে চুপচাপ দাঁড়িয়ে আছে একটি ছেলে। বারবার হাঁসফাঁস করে এদিক ওদিক তাকাচ্ছে। চারপাশে গজে ওঠা ঘন জঙ্গলের মাথায় শেষ সন্ধ্যায় কালো রঙগুলো যেন জমাট বেঁধে আকাশ পাতাল ষড়যন্ত্র করছে। ছেলেটি দুহাতে মুখ চেপে জোরালো শ্বাস টেনে সোজা হয়ে দাঁড়াতে আচমকা কেউ একজন ঝাপটে ধরল তাকে। আকস্মিক এই আক্রমণে খানিকটা পিছিয়ে গিয়ে সচেতন চোখে তাকালো। প্রায় সাথে সাথেই হাউমাউ কান্নার শব্দ এলো কানে। লেপ্টে থাকা মেয়েটির মাথায় হাত বুলিয়ে কাপা গলায় বলে উঠল ছেলেটি, তনুজা, আমি পারবো না, এখনই দম বন্ধ হয়ে আসছে আমার। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি তুমি প্লিজ কিছু একটা করো, নয়তো আমাকে মেরে ফেলো, তবু অন্য কাউকে বিয়ে করতে বলো না প্লিজ। শান্ত হও তনুজা, শান্ত হও। তনয়া অসহায় চোখ তুলে তাকালো, ভেজা গলায় বলল, প্লিজ। সুব্রব এদিক ওদিক তাকিয়ে নিজেকে সংযত করে নিয়ে বলল, তুমি কি আমার সাথে যেতে চাও? তুমি চাইলে এখনই নিয়ে যাবো তোমায়। বিচ্ছেদের সময় এগিয়ে আসছে তনুজা। তনয়া কান্না ভেজা চোখে তাকালো, চোখ থেকে গড়িয়ে পড়লো দুফোঁটা জল। কষ্টমাখা গলায় বলল, তুমি ছোট হও এমন কিছু করতে চাই না আমি, আর না কখনো করব। তনুজা প্লিজ, আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরবে প্লিজ। এতটাই শক্ত করে ধরবে যেন কারো আলিঙ্গন এই ছোঁয়া মুছে দিতে না পারে। ধরবে? সৌরভ উত্তর না দিয়েই তনয়াকে শক্ত করে জড়িয়ে নিল। তনয়া আবারও হাওমাও করে কেঁদে উঠল। তাদের থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে এই ভয়ানক বিচ্ছেদের সাক্ষী হতে লাগলো আরও 4 জোড়া চোখ। বেশ কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থেকে তনয়াকে সোজা করে দাঁড় করালো সৌরভ। কপালে আলতো ঠোঁট শুয়ে বলল, সুখী হও। তনয়া বিষয় নিয়ে বলল, আদৌ সম্ভব? সৌরভ হাসার চেষ্টা করে বলল, সম্ভব। আমার সুখের খাতাটাই আজ তোমার নামে লিখে দিলাম তনুজা। আজ থেকে আমার সব সুখ তোমার, তবু সুখী হও। এটুকু বলে থামল সৌরভ। তনয়ার চোখে মুখে গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার না হয়েও স্বামী সোহাগী হও। তনয়া কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থেকে পায়ে পায়ে পিছিয়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ল। বিড়বিড় করে বলল, প্রচণ্ড ভালোবাসি। সৌরভ ঠোঁট দুটো প্রসারিত করে বলল, আমিও। ততক্ষণে বাড়ির ভিতর হাঁক ডাক শুরু হয়েছে। সারা বাড়িতে মানুষের চিৎকার চেঁচামেচির কানে আসছে। অর্পণ পুষ্পে তারা দিচ্ছে। তনিয়াও এখনো একদৃষ্টে তাকিয়ে আছে হারিয়ে ফেলা ভালোবাসাটার দিকে। চোখ দুটো তৃষ্ণার্ত থেকে তৃষ্ণার্ত হয়ে উঠেছে। সৌরভ টলমলের চোখে মৃদু হাসলো, হালকা গলায় বলল, যাও। প্রিয় বন্ধুরা, এই পর্বটি আপনাদের কাছে ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন।
আর পরের পর্ব পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আবার নতুন পর্ব হাজির হতে হবে।